এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ক্রোমোজোম সংখ্যার উপরে যে গণিতগুলো থাকে পরীক্ষার মধ্যে 2 নম্বর কিংবা 3 নম্বরের ম্যাথগুলো থাকে সেগুলো আমরা আজকে শিখে নেব। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে একটা উদ্ভিদ তো সম্পূর্ণ উদ্ভিদটা এঁকে নিয়েছি আমি। এঁকে নেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছি উদ্ভিদের কি কি অংশ থাকে। উদ্ভিদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে মূল, কাণ্ড, পাতা এবং ফুল, এই কয়েকটা অংশ থাকে। এবার প্রশ্নের মধ্যে বলা থাকে যে উদ্ভিদের যদি ক্রোমোজোম নাম্বার 18 হয় কিংবা 24 হয় তাহলে পাতার মেসোফিল কলা বা মূলের কোষ কিংবা ফুলের মধ্যে যে রেণু থাকে তাদের ক্রোমোজোম সংখ্যা কত, কিংবা এটা যদি সপুষ্পক উদ্ভিদ হয় তাদের শস্য নিউক্লিয়াস কী বা তাদের শস্য নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম নাম্বারটা কত সেটা জানতে বলা হয়ে থাকে, লেখার জন্য বলা হয়ে থাকে প্রশ্নের মধ্যে। তো আমরা যদি ফুল দেখি, ফুল দেখলে আমরা দেখতে পাবো যে ফুলের মধ্যে স্ত্রীস্তবক থাকে এবং পুংস্তবক থাকে, এবং পুংস্তবকের মধ্যে রেণু থাকে, স্ত্রীস্তবকের মধ্যে থাকে কিন্তু ডিম্বাশয়ের ভেতরে ডিম্বক থাকে। আমরা পরে সেটা নিয়ে আলোচনা করছি একটু পরে। তো এবার আমরা যদি দেখি যে এই কয়েকটা অংশের মধ্যে আমরা যদি কি কোষগুলো এখানে উৎপন্ন হতে পারে সেগুলো যদি দেখি আমরা দেখতে পাবো যে ফুলের মধ্যে যেটা হয়, ফুল অ্যাকচুয়ালি কিন্তু উৎপন্ন হওয়ার পেছনে কিন্তু তাদের ভূমিকা হচ্ছে যে এরা জনন কাজ সম্পন্ন করে। ফুল উৎপন্ন করার পদ্ধতিতে তারা কিন্তু জননটা সম্পন্ন করতে পারে যদি সপুষ্পক উদ্ভিদ হয়। আর যদি অপুষ্পক উদ্ভিদ হয় তারা সরাসরি রেণু উৎপন্ন করে, স্ত্রী রেণু এবং পুংরেণু। তাহলে এবার আমরা যদি ফুলের মধ্যে দেখি তাহলে ফুলের থেকে কি অংশ আমরা পাবো। ফুলের থেকে আমরা পাবো কি জনন মাতৃকোষ। এবার পাতার থেকে, কাণ্ডের থেকে এবং মূলের থেকে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে, যে ধরনের কোষ পাবো সেটা হচ্ছে দেহ মাতৃকোষ। তাহলে প্রশ্নের মধ্যে যদি বলা হয়ে থাকে যে একটা উদ্ভিদের যদি ক্রোমোজোম সংখ্যা 12 কিংবা 24 যাই হোক একটা দেওয়া হয়ে থাকে, তাহলে প্রশ্নের মধ্যে থেকে যদি থাকে যে জনন মাতৃকোষ, তাহলে কোন অংশটা সেটাকে আমি বুঝতে হবে। ফুলের মধ্যে কিন্তু জনন মাতৃকোষটা থাকে যদি সপুষ্পক উদ্ভিদ হয়। যদি সপুষ্পক উদ্ভিদ হয় তাহলে কিন্তু জনন মাতৃকোষ লক্ষ্য করতে পারবো ফুলের মধ্যে। এবার তাদের বাদবাকি অংশ, সারা ফুল বাদে ফুলের যেটুকু অংশ সেইটুকু অংশ বাদ দিয়ে মূল থেকে শুরু করে গাছের বিটপ অংশের অগ্রভাগ পর্যন্ত যে অংশটা, তাদের পাতা থাকে, কাণ্ড থাকে, মূল থাকে, সমস্ত অংশের মধ্যে বিস্তৃত থাকে। তো সেই অংশের মধ্যে কিন্তু দেহ মাতৃকোষ পাবো। এই জনন মাতৃকোষ এবং দেহ মাতৃকোষের কিন্তু ক্রোমোজোম সংখ্যা সাধারণত 2n হয়। এবার দেহ মাতৃকোষের মধ্যে পাতা, কাণ্ড, মূল আছে। এখানে পাতার মধ্যে আবার বলে দিতে পারে যে মেসোফিল কলা। তাহলে এই প্রশ্নটা শুনে হয়তো সবাই ভাববে যে মেসোফিল কলা অন্য কোনো একটা জায়গায় হয়তো থাকে বা এই ক্রোমোজোম সংখ্যা হয়তো আলাদা হতে পারে। কিন্তু দেখো তোমরা দেহমাতৃ কোষের মধ্যে কিন্তু মেসোফিল কলাটা আসছে। তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি মেসোফিল কলাটা কিন্তু অ্যাকচুয়ালি 2n প্রকৃতির। মেসোফিল কলার মধ্যে যে ক্রোমোজোমটা থাকবে নিউক্লিয়াসের মধ্যে সেটা 2n প্রকৃতির হবে, এবং জননমাতৃ কোষের যে প্রকৃতিটা সেটা কিন্তু 2n। এবার যদি আমরা দেখি যে জননমাতৃ কোষ থেকে যদি কোষ উৎপন্ন করা যায় পরবর্তী সময়ে, তাহলে সেটা কি ধরনের কোষ উৎপন্ন হবে। জননমাতৃ কোষ থেকে যদি কোষ উৎপন্ন হয় তাহলে সেটা কিন্তু হবে পুংরেণু
এবং অপরদিকে স্ত্রীরেণু লিখলাম না, আমি লিখলাম ডিম্বাশয়। যেহেতু নিউক্লিয়াসটা ডিম্বাশয়ের মধ্যে থাকে, ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে থাকে, তাই আমি পুংরেণু লিখলাম এবং ডিম্বাশয় লিখলাম। এবার পুংরেণু ডিম্বাশয় 2n থেকে কিন্তু এরা এনে পরিণত হয়। মায়োসিস বা মিওসিস কোষ বিভাজনের দ্বারা এরা কিন্তু জননমাতৃকোষ থেকে 2n থেকে n প্রকৃতির, অর্থাৎ প্রত্যেকে n প্রকৃতির হয়। অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটাও n প্রকৃতির হয় এবং পুংরেণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটা n প্রকৃতির হয়। অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম দ্বারা কিন্তু এরা গঠিত হয়। তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কিন্তু n, এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, দুজনেরই n প্রকৃতির। এবার দেহমাতৃকোষ কোন ধরনের বিভাজনে অংশগ্রহণ করে? দেহমাতৃকোষ থেকে কিন্তু কাণ্ডের থেকে কাণ্ডের কোষগুলো, বিভিন্ন ধরনের ভাজক কলাগুলো উৎপন্ন হবে, কিংবা অন্যান্য যে কোষগুলো রয়েছে। মূলের থেকে মূলের কোষগুলো উৎপন্ন হবে, পাতার থেকে পাতার কোষ উৎপন্ন হবে, মেসোফিল কলা কিংবা অন্যান্য যে কলাগুলো রয়েছে সেগুলো উৎপন্ন হবে। তাহলে এখান থেকে তো ফুল কিংবা পুংরেণু কিংবা ডিম্বাশয়ের ডিম্বাণু বা ডিম্বক উৎপন্ন হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখান থেকে যদি পাতা থেকে পাতায়, কাণ্ড থেকে কাণ্ড, মূলের থেকে মূলের কোষগুলো উৎপন্ন হয়, তাহলে কিন্তু এদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকা প্রয়োজন। ধ্রুবক বলতে 2n থেকে কিন্তু 2n থাকবে, অর্থাৎ 2n থেকে হাফ হয়ে কিন্তু আবার n হবে না। অর্থাৎ দেহমাতৃকোষের কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা এরা কিন্তু দেহমাতৃকোষে উৎপন্ন করবে, দেহমাতৃকোষে উৎপন্ন করবে যাদের ক্রোমোজোম সংখ্যা থাকবে কিন্তু 2n। তাহলে এখানে যে বিভাজনটা হচ্ছে সেই বিভাজনটা কিন্তু এখানে যে বিভাজনটা হচ্ছে সেই বিভাজনটা কি? এখানে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন। আর এখানে যে বিভাজনটা হচ্ছে সেখানে কিন্তু মিওসিস কোষ বিভাজন হচ্ছে, মিওসিস কোষ বিভাজন হচ্ছে। তাই এখানে n পেলাম, আর মাইটোসিস হয়েছে বলে এখানে 2n পেলাম। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে। এখানে আমরা তো জানলাম যে পুংরেণু ডিম্বাশয় দেহমাতৃকোষ কোনটা কি ধরনের কোষ হয়। অ্যাকচুয়ালি এই যে পুংরেণু ডিম্বাশয়, এদেরকে একত্রে কিন্তু আমি বলতে পারি, এই দুটো অংশকে একত্রে বলতে পারি জনন কোষ। জনন কোষ, এদেরকে আমি বলতে পারি জনন কোষ। অর্থাৎ এবার যদি প্রশ্নে বলা থাকে যে জনন কোষের ক্রোমোজোম নাম্বার কত, তাহলে কিন্তু এটা জনন কোষের ক্রোমোজোম নাম্বার 2n, n, জনন কোষের ক্রোমোজোম নাম্বার n। এবার আমরা রেণু তো জানলাম, রেণু তো খুব ক্ষুদ্রাকৃতি হয়, মাইক্রোস্কোপিক হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু বড় থাকে, বড় দেখা যায়। কিন্তু আমরা যদি ডিম্বাশয়ে লক্ষ্য করি, সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের গঠনটা একটু আলাদা রকম, সেটা আমাদের জেনে নিতে হবে। সপুষ্পক উদ্ভিদে যদি ডিম্বাশয় দেখি তাহলে আমরা দেখতে পাবো ডিম্বাশয় যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো গর্ভমুণ্ড থাকে, যেখানে রেণুগুলো এসে পড়ে। অর্থাৎ এখানে যদি পুংরেণু, এরকম করে পুংরেণু, ক্ষুদ্র ক্ষুদ্র পুংরেণুগুলো হয়, তাহলে এই পুংরেণুগুলো এখানে এসে পড়বে, এখানে এসে পড়বে, পুংরেণুগুলো এখানে এসে পড়বে। গর্ভমুণ্ডের পরে গর্ভদণ্ড থাকে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড। আমি এটা আঁকছি এই কারণে, তোমরা প্রশ্নের মধ্যে দেখবে নির্ণীত নিউক্লিয়াস কিংবা ষষ্ঠ নিউক্লিয়াস কিংবা ডিম্বাণু বলে কোনো একটা উল্লেখ করা আছে, তাদের ক্রোমোজোম নাম্বার জানতে চাওয়া হয়েছে। আমরা যদি এইটা বুঝে নিই তাহলে কিন্তু বুঝতে পেরে যাব যে ডিম্বাণু কিংবা নির্ণীত নিউক্লিয়াস কিংবা ষষ্ঠ নিউক্লিয়াসটা কি এবং তাদের ক্রোমোজোম নাম্বার কত। গর্ভদণ্ড এবং এখানে যেটা ডিম্বথলি যেটা থাকে, তার মধ্যে ডিম্বথলির মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে, ছোট বড় সব মিলিয়ে 8টা নিউক্লিয়াস থাকে। 8টা নিউক্লিয়াসের মধ্যে 3টে নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, এই অংশটাকে ডিম্বক রন্ধ্র বলা হয়, এবং 2টো নিউক্লিয়াস মাঝ বরাবর থাকে, আর 3টে নিউক্লিয়াস শেষের ডিম্বক মূলের দিকে থাকে, ডিম্বক মূলের দিকে থাকে। অর্থাৎ আমরা এখানে কিন্তু কোনো কোষ দেখছি না, যেটা হচ্ছে ডিম্বাশয়ের ডিম্বকের গঠনটা আমরা দেখছি। ডিম্বথলি যেটা থাকে, ডিম্বকের যে গঠনটা, সেটা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিউক্লিয়াসগুলো
তিনটে ওপরের দিকে, দুটো মধ্যিখানে এবং তিনটে একেবারে পাদদেশে মূল দেশে অবস্থান করে আছে। মোট 8টা থাকে। তাহলে কটা থাকে মোট এখানে নিউক্লিয়াস? মোট 8টি নিউক্লিয়াস থাকে। প্রত্যেকেই, এই নিউক্লিয়াসের প্রত্যেকেই কিন্তু এন প্রকৃতির, প্রত্যেকেই এন প্রকৃতির হয়, অর্থাৎ 8টার মধ্যে 8টাই এন প্রকৃতির। এবার আমরা দেখতে পাবো এই যে মাঝখানে দুটো রয়েছে, এই মাঝখানের দুটো নিউক্লিয়াস জুড়ে যায়, জুড়ে গিয়ে তারা যদি এবার যদি দেখি আমরা দুটো এন জুড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এটা মুছে দিয়ে আমরা দেখতে পাবো, আমি মুছবো না জিনিসটাকে, আমি রেখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি আরেকটা ছবি আঁকছি। তাহলে মাঝখানেরটা বড় হয়ে যাবে এবং যেটা জুড়ে গেছে, এবং উপরের দিকে 3টে থাকবে, নিচের দিকে 3টে থাকবে নিউক্লিয়াস, প্রত্যেকেই এন প্রকৃতির। শুধুমাত্র মধ্যিখানে যে নিউক্লিয়াসটা এখন গঠন হয়েছে সেটা কিন্তু 2n প্রকৃতির। তাহলে এটা কিন্তু এখন আমরা যদি দেখি তাহলে এটা 2n প্রকৃতির নিউক্লিয়াস। এটাকেই বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যদি আমরা ডিম্বথলি বা ডিম্বক পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো, একটা ডিম্বক পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো আমরা এখানে মধ্যিখানে দুটো নিউক্লিয়াস পরপর যেটা এন প্রকৃতির নিউক্লিয়াস হয় সেটা জুড়ে গিয়ে একটা 2n প্রকৃতির নিউক্লিয়াস তৈরি করে, সেটাই কিন্তু নির্ণীত নিউক্লিয়াস। অর্থাৎ এটাকে কি বলা হয়? নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস তাদের প্রকৃতি কি? তাহলে তাদের প্রকৃতি 2n প্রকৃতির হয়। এবার প্রশ্ন যদি করে আমাদেরকে নাম্বার দিয়ে যে n যদি 16 হয় তাহলে 2n কত হবে? তাহলে 32 হবে। 2n মানে যদি নির্ণীত নিউক্লিয়াস প্রশ্নে বলে দেয়, পরে আসছি সেগুলো আমরা। এবার এইগুলোর মধ্যে কোনটাকে কি বলে সেটা দেখিনি আমরা। এই যে কোষটা রয়েছে, সরি এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসটাকে বলা হয় ডিম্বাণু। ডিম্বাণু এবং ডিম্বাণুর কাছাকাছি যে দুটো নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সহকারী নিউক্লিয়াস। সহকারী নিউক্লিয়াস। এবং শেষের দিকে যে 3টে নিউক্লিয়াস থাকে সেই 3টে নিউক্লিয়াসকে প্রতিপাদ নিউক্লিয়াস বলা হয়। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, অটোমেটিক রেকর্ডিং হচ্ছে, এটা আমি পেছনের দিকে কি হচ্ছে দেখতে পাচ্ছি না। যেটা লিখেছি সেটা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস। এখানে সহকারী নিউক্লিয়াস কোনটা? যেটা ডিম্বাণু আছে, ডিম্বাণুর সাইডে ওপরের দিকে যে দুটো রয়েছে সেটা হচ্ছে সহকারী। সহকারীর সাইডে নিচের দিকে জাস্ট ডিম্বাণু থাকে এবং ডিম্বাণুর পরবর্তী সময়ে মধ্যিখানের অংশ অর্থাৎ ডিম্বথলির ডিম্বক যে অংশটা, নিউক্লিয়াস বহনকারী যে থলিটা, সেই থলির মধ্যে মধ্যিখানে যে থাকে সেটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। নির্ণীত নিউক্লিয়াস এবং নিচের দিকে প্রতিপাদক কোষ সমষ্টি থাকে। এবার কি ঘটনা ঘটে যখন এখানে এই পুংরেণুগুলো এসে এখানে পড়ে, সেখানে কি হয়, একটা রেণুর মধ্যে একটা রেণু এরকম করে নালি তৈরি করে নিচের দিকে নামতে থাকে, একটা নালি তৈরি করে নিচের দিকে নামতে থাকে। সেই নালির মধ্যে একটা পুংরেণু দুবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে। দুটো নিউক্লিয়াস তৈরি করে। এই দুটো নিউক্লিয়াস প্রত্যেকেই কিন্তু এন প্রকৃতির নিউক্লিয়াস। তাহলে রেণু এখানে পড়লো, পুংরেণু এখানে পড়লো, পুংরেণু পড়ে পুংরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে একবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করলো। দুটো নিউক্লিয়াসই এন প্রকৃতির হয়। এই দুটো নিউক্লিয়াসের মধ্যে প্রথম নিউক্লিয়াসটা ডিম্বাণুকে নিষিক্ত করে। ডিম্বাণুকে নিষিক্ত করলে তাহলে এটা যদি এন হয় এবং এটাও যদি এন হয়, কারণ বলে দিয়েছি যে সহকারী নিউক্লিয়াসগুলো কিন্তু এখানে এন প্রকৃতির, প্রত্যেকেই এন প্রকৃতির হয়।
তো শুধুমাত্র এই দুটো বাদ দিয়ে এই দুটো পরবর্তী সময় 2n হয়। এখানে এটা n, এটা n, এটা n, তার সহকারী নিউক্লিয়াস এবং ডিম্বাণু সেগুলোও n, নিচের দিকে যেগুলো আছে সেগুলোও n। তাহলে এখানে যদি একটা n এসে, একটা নিউক্লিয়াস এসে আরেকটা n প্রকৃতির নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু 2n হবে। তাহলে আমি যদি এখানে একটু বড় করে এঁকেছি, কারণ এটা তো ফার্টিলাইজড হয়ে গেছে, তাহলে এটা কিন্তু 2n প্রকৃতির হবে। এটা এখন 2n প্রকৃতির। এটার নাম কি হবে? এটার নাম হবে জাইগোট। এখান থেকেই ভ্রূণ গঠিত হবে। উদ্ভিদের যে ভ্রূণ গঠিত হয়, যেখান থেকে নতুন করে আবার চারাগাছ উৎপন্ন হয়, সেখান থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু এই জাইগোট জায়গা। তাহলে 2n এর কাজ কি? পরবর্তী সময়ে বাকি যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা এই 2nটাকে এসে 2n এর সাথে এসে 2nটাকে ফার্টিলাইজ করবে, মিলিত হবে 2n এর সাথে, ফার্টিলাইজ করবে। তাহলে এখানে 2n ছিল, যদি আরেকটা n এসে যুক্ত হয় তাহলে নিউক্লিয়াসটা আরেকটু বড় করলাম, দিয়ে এখানে আমি 3n লিখলাম, আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো আমি এঁকে দিলাম। তাহলে তিনটি স্টেপ আমি এখানে এঁকেছি। একটা ডিম্বক থলির মধ্যে তিনটি স্টেপ, দ্বিনিষেক, যে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি এখানে তোমাদের জানা হয়ে গেল। দুটো নিউক্লিয়াস, যেটা পুংরেণুর যে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, সেটা একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, যেখানে আমি লিখেছি এটা ডিম্বাণু, সেটা এটাও ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, দিয়ে এরা পরিণত হয় কিসে? 2n জাইগোটে পরিণত হয়। এবার পরবর্তী সময়ে 2n যে নির্ণীত নিউক্লিয়াস থাকে, সেই 2n নির্ণীত নিউক্লিয়াসটা কিন্তু আরেকটা যে বাকি থেকে যাওয়া যে নিউক্লিয়াসটা, তার সঙ্গে মিলিত হয়ে 3n প্রকৃতির শস্য নিউক্লিয়াস উৎপন্ন করে। তাহলে তার নাম আমি কি দেব? তার নাম দেব কিন্তু আমি শস্য নিউক্লিয়াস। শস্য নিউক্লিয়াস। তাহলে এবার বলো, তোমাকে যদি একটা n এর নাম্বার দিয়ে দেয়, যে কোনো একটা n বলে দিল তোমাকে, কিংবা 2n বলে দিল, কিংবা 3n বলে দিল, তাহলে তুমি সেখান থেকে 2nও বার করতে পারবে এবং সেখান থেকে nও বার করতে পারবে। এখন একটা প্রশ্ন, আমি যদি একটা প্রশ্ন তোমাদেরকে বলি, আমাকে একজন প্রশ্ন বলেছে, অনেকগুলো প্রশ্ন বলেছে, তার মধ্যে একটা প্রশ্ন, যে কোনো একটা যেটা মনে আসছে আমার, যে একটা সপুষ্পক উদ্ভিদের যদি দেহমাতৃকোষের বা দেহকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 2n হয়, তাহলে এখানে আমি যদি প্রশ্নটা এরকম করে লিখি, একটা উদ্ভিদের যদি দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 2n হয়, 2n ইজিক্যাল টু ক্রোমোজোম সংখ্যা 2n ইজিক্যাল টু যদি 18 হয়, তাহলে এদের পুংরেণু ক্রোমোজোম সংখ্যা কত হবে? ডিম্বাশয়ের মধ্যে জাইগোট কত হবে? জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত হবে? শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এবার প্রশ্ন যদি করতে পারে যে এখানে ধরি মেসোফিল কলা, ওই উদ্ভিদের মেসোফিল কলার ক্রোমোজোম সংখ্যা কত হবে? জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? জনন মাতৃকোষের কত হবে? জনন মাতৃকোষের কত হবে? যদি এমনি মাতৃকোষও বলে সেটাও সেম, অর্থাৎ দেহ মাতৃকোষ ও জনন মাতৃকোষ প্রত্যেকেই কিন্তু 2n প্রকৃতির হয়। তাহলে এবার যদি বলে যে দেহ মাতৃকোষ, এদের কত হবে? তাহলে এবার যদি এটাকে আমি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে দেহকোষ, সপুষ্পক উদ্ভিদ যদি এখানে বলে দেয়,
সপুষ্পক উদ্ভিদ যদি বলে দেয় তাহলে এখানে 2n = 18 বলেছে, তাহলে n = কত হবে? তাহলে n মানে হবে 9। এবার এখানে পুংরেণু, পুংরেণু মানে কি প্রকৃতির হয়? n প্রকৃতির হয়, তাহলে n হবে তাহলে পুংরেণু, তাহলে n লিখবো আমি, n লিখে এখানে আমি কত লিখব? 9 হবে। তাহলে এবার পুংরেণুর পাশাপাশি আরেকটা জিনিস হতে পারে যে এখানে যদি লিখি আমি ডিম্বাশয়ের নিউক্লিয়াস, ডিম্বাশয়ের নিউক্লিয়াস কত হবে? সেটাও n হবে। সেটা n হলে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? সেটা 9 হবে। এবার এখানে জাইগোট বলেছে, জাইগোট কোনটা? এই 2nটা, তাহলে 2n লিখবো, এখানে পাশে 2n লিখবো। 2n লিখলে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 18 হবে। ষষ্ঠ নিউক্লিয়াস কোনটা? এই 3nটা ষষ্ঠ নিউক্লিয়াস, তাহলে ষষ্ঠ নিউক্লিয়াস একটা n যদি 9 হয় তাহলে ষষ্ঠ নিউক্লিয়াস কি হবে? 27 হবে, আর মানে 3n হবে, 3n হবে। আচ্ছা, এবার মেসোফিল কলা, মেসোফিল কলা আর কোনো অন্য কোনো জায়গার কলা নয়, সেটা কিন্তু পাতার কলা। পাতার কলার মধ্যে কিন্তু কোনো জনন বা পুংরেণু স্ত্রীরেণুর কোনো কাজ থাকে না, কোনো ভূমিকা থাকে না, এখানে কোনোভাবেই গঠিত হয় না, তাহলে কিন্তু এটা 2n হবে। দেহমাতৃকোষ যেহেতু, এটা 2n হবে। 2n হলে তাহলে 18 হবে। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? জনন কোষ লিখি আমি, কোষের হয়ে গেছে। জনন কোষ কী হবে? জনন কোষ কোনটা? জনন কোষ এই জনন কোষ, তাহলে n হবে। জনন কোষ কী হবে? n মানে হবে 9। এখানে কি বলেছে? জনন মাতৃকোষ, তাহলে জনন মাতৃকোষ হলে সেটা কি হবে? তাহলে জনন কোষটা জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছে, তাহলে এটা 2n, তাহলে এখানে 2n হবে। 2n হলে 18 হবে। আবার বলছে কি? দেহ মাতৃকোষ, তাহলে দেহ মাতৃকোষ মানে কি? দেহ মাতৃকোষ থেকে দেহ মাতৃকোষই উৎপন্ন হয়, তাহলে আমরা এখানে কি লিখব? 2n লিখব। এখানে কিন্তু 18 হবে। আমাকে যে নাম্বারে দিক, আমাকে যদি 100, 2000, 20000, 30000 দেয়, যদি 2n বলে দেয় বা n বলে দেয়, 3n বলে দেয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই যদি এই জিনিসগুলো বুঝে যাই কোনটাকে কি বলে এবং কেন এই জিনিসটা হয়েছে, তাহলে কিন্তু আমরা যে কোনো ম্যাথ, দশম শ্রেণীর যে কোনো যে ম্যাথ থাকে সেগুলো আমরা বলে দিতে বা খাতার মধ্যে উত্তর লিখে দিতে পারবো, আমরা যদি এই জিনিসগুলো বুঝে যাই। পাতা, কাণ্ড, মূল, ফুল, তাদের কোনটাকে জনন মাতৃকোষ, কোনটাকে দেহমাতৃকোষ, পুংরেণু, ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থলি, যে ডিম্বাণু, ডিম্বক থাকে, সেই ডিম্বক যে থাকে, ডিম্বথলি যেটা থাকে, সেই ডিম্বথলির মধ্যে বা ডিম্বকের মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে। 8টা নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকেই n প্রকৃতির হয়। পরবর্তী সময়ে আমরা মধ্যিখানের যে দুটো n প্রকৃতির নিউক্লিয়াস থাকে সেটা যুক্ত হয়ে তারা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে, এবং সহকারী নিউক্লিয়াসের কাছে ডিম্বাণু থাকে, ডিম্বাণুও n প্রকৃতির হয়, n প্রকৃতির হয়। এবং পরবর্তী সময় পুংরেণু, এই যে পুংরেণুগুলো যেগুলো এসে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে, সেখানে একটা নিউক্লিয়াস দুবার, একটা পুংরেণু নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস উৎপন্ন করে। দুটো নিউক্লিয়াসের মধ্যে একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করে তৈরি করে কি? এই ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করলে তৈরি করবে 2n নাম্বার সহ জাইগোট তৈরি করবে, যেখান থেকে ভ্রূণ উৎপন্ন হয়, যেখান থেকে ভ্রূণ উৎপন্ন হয়। আর যেটা রয়েছে 2n, যেটা ছিল আমাদের নির্ণীত নিউক্লিয়াস, সেটা বাকি থেকে যাওয়া আরেকটা নিউক্লিয়াস দ্বারা ফার্টিলাইজড হয়ে, বাকি থেকে যাওয়া একটা নিউক্লিয়াস দ্বারা ফার্টিলাইজড হয়ে সেটা ষষ্ঠ নিউক্লিয়াস, অর্থাৎ সেটা 3n প্রকৃতির হয়, 2n প্রকৃতির হয়, 2n এবং 3n প্রকৃতির হয়। আশা করি তোমরা ম্যাথগুলো এবার করতে পারবে। থ্যাংক ইউ।